সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ মোবারক হোসেন। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের পড়াবো হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার ভৌত বিজ্ঞানের বিকাশ। আমার এই চ্যানেলে তোমরা এই নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের সকল চ্যাপ্টারের ক্লাস পার্ট বাই পার্ট পাবে। তোমরা যারা বাইরে গিয়ে প্রাইভেট পড়ো না বা পড়তে চাও না, তোমরা চাইলেই ঘরে বসে আমার এই ক্লাসগুলো করে ফেলতে পারো। আশা করি তোমাদের উপকার হবে। তো আমরা কথা না বাড়ে ক্লাসে চলে যাই। আজকে আমাদের টপিকটা হচ্ছে ভৌত বিজ্ঞানের বিকাশ, চ্যাপ্টারটার নাম। তো ভৌত বিজ্ঞানের বিকাশ পড়ার আগে আমাদের জানা দরকার বিজ্ঞান কি। বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞান হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও পদ্ধতিগতভাবে লব্ধ সুশৃঙ্খল এবং সুসংঘবদ্ধ জ্ঞান এবং এই জ্ঞান অর্জনের প্রক্রিয়া ও পদ্ধতি। কি বললাম আমরা? বিজ্ঞান হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও পদ্ধতিগতভাবে অর্জিত সুসংঘবদ্ধ ও সুশৃঙ্খল জ্ঞান এবং এই জ্ঞান অর্জনের প্রক্রিয়া ও পদ্ধতি, এটাকে বলা হয় বিজ্ঞান। বিজ্ঞানের আরেকটা অর্থ আমরা জানি, বলে যে বিজ্ঞান অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। যাই হোক, বিজ্ঞানের হচ্ছে তোমার দুইটা পার্ট, একটা হচ্ছে ভৌত বিজ্ঞান আর একটা হচ্ছে জীববিজ্ঞান। তো ভৌত বিজ্ঞান কি? ভৌত বিজ্ঞান বা হচ্ছে জড় বিজ্ঞান। আমার হাতের লেখা খুবই খারাপ, তোমরা কষ্ট করে একটু দেখে নিবা। তো ভৌত বিজ্ঞান হচ্ছে যাদের জীবন নাই, ভৌত বা জড়, আমরা বলছি ভৌত অথবা বা জড়, যাদের জীবন নাই তাদের সম্পর্কিত যে জ্ঞান তাকে বলা হয় ভৌত বিজ্ঞান অথবা জড় বিজ্ঞান। আর একটা পার্ট হচ্ছে জীববিজ্ঞান। জীববিজ্ঞান হচ্ছে যাদের জীবন আছে তাদের সম্পর্কিত যে বিজ্ঞান সেটাকে বলা হয় জীববিজ্ঞান বা বায়োলজি। তা আমরা দেখি যে ভৌত বিজ্ঞানের পার্ট হচ্ছে, পার্ট বলতে এটাকে পার্ট বলা যায় না, ভৌত বিজ্ঞানের হচ্ছে শাখা এগুলা। একটা হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, আবহাওয়াবিদ্যা ও জ্যোতির্বিদ্যা। আরও অনেক শাখা আছে, পরবর্তীতে এই সেকশনগুলো আরও বড় হয়ে যাবে। তো আমাদের যেহেতু বইটা পদার্থবিজ্ঞান বই, তো আমাদের দেখা দরকার, যে জানা দরকার পদার্থবিজ্ঞান কাকে বলে। পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের যে শাখায় মাস এন্ড এনার্জি নিয়ে আলোচনা করা হয়, মানে হচ্ছে ভর এবং শক্তি নিয়ে আলোচনা করা হয়, সেটাকে বলা হয়, সেই শাখাটাকে বলে পদার্থবিজ্ঞান। তোমরা দেখবা যে তোমাদের আশেপাশে তোমরা যা দেখবে ম্যাক্সিমাম বিষয়ের মধ্যে পদার্থবিজ্ঞানের অ্যাপ্লিকেশন আছে। তোমাদের এরকম উদাহরণ দিলে অনেক উদাহরণ দেওয়া যায়। আমরা যে হাঁটি, সেই জায়গাতে নিউটনের তৃতীয় সূত্র ফলো করে আমরা হাঁটি। সাইকেল চালাই, সেই জায়গাতে নিউটনের তৃতীয় সূত্র। বিল্ডিং যে করা হয় সেটাও হচ্ছে কি, যে সূত্রগুলো ফলো করা হয়, যে থিওরিগুলো ফলো করা হয়, সেগুলো পদার্থবিজ্ঞানের অংশ। এরকম অনেক কিছু পাবা তোমরা যেগুলো পদার্থবিজ্ঞানের অংশ। এগুলার পরবর্তীতে যখন তোমরা আরো বড় হবা তখন আরো অনেক কিছু জানতে পারবো। যাই হোক, এখন আমরা হচ্ছে চ্যাপ্টারের নাম হচ্ছে ভৌত বিজ্ঞানের বিকাশ। তো এই জায়গাতে ভৌত বিজ্ঞানের বিকাশে কখন থেকে শুরু হয়েছে, বিকাশ কখন থেকে শুরু হয়েছে এবং সেখানে কি কি কোন কোন বিজ্ঞানীদের অবদান কি, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করি। পরবর্তীতে আমরা আগাই, সামনে আগাই। তো আমরা যদি দেখি যে এখন পর্যন্ত পর্যালোচনা করে যা দেখা, মানে ইতিহাস পর্যালোচনা করে যা দেখা যাচ্ছে যে প্রাচীন গ্রিক এবং রোমে তোমার হচ্ছে বিজ্ঞানের বা ভৌত বিজ্ঞানের বিকাশ বা হচ্ছে তোমার উৎকর্ষতা অনেক বেশি ছিল। তখন একজন বিজ্ঞানী ছিল, তার নাম ছিল হচ্ছে তেলিস। তিনি হচ্ছে সূর্যগ্রহণের জন্য বিখ্যাত। আমরা যে এখনকার সূর্যগ্রহণ বলি, চন্দ্রগ্রহণ বলি, সূর্যগ্রহণের যে ধারণাটা তিনি সর্বপ্রথম দিয়েছে। এবং তিনি আরেকটা বিষয়, মানে তার আবিষ্কার, যে বৃত্তের ব্যাস বৃত্তকে সমদ্বিখণ্ডিত করে। এখন আমরা জানি কি বৃত্তের বৃহত্তম ব্যাস বৃত্তকে সমদ্বিখণ্ডিত করে, তখন তিনি ধারণাটা দিয়েছিল যে বৃত্তের ব্যাস বৃত্তকে সমদ্বিখণ্ডিত করে। এটা তারপরে আসে ডেমোক্রিটাস অ্যাটম সম্পর্কে তার ধারণা এখন পর্যন্ত প্রচলিত। যেমন তার ধারণা ছিল, সে বলছিল যে পদার্থের এমন একটা ক্ষুদ্রতম কণা আছে যাকে আর ভাগ করা যায় না, ভাগ করলে সেই পদার্থটাই বিনাশ হয়ে যাবে, সেই কণাটার নাম হচ্ছে অ্যাটম।
আমরা এখন দেখি যে অ্যাটম, যদিও এখন অ্যাটমকেও ভাগ করা যায়, অ্যাটমের মধ্যে বিভিন্ন কণা মানে কি বলে কোয়ার্ক থাকে, কোয়ার্কের সমন্বয়ে পদার্থ গঠিত। তো যাই হোক, তিনি প্রথম ধারণা দিয়েছিল অ্যাটমের। এরপরে এরিস্টার্কাস এবং এরিস্টটলের অনেক বছর জন্মের পর এরিস্টার্কাসের জন্ম। এরিস্টটলের ধারণা দিয়েছিল যে পৃথিবী সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবীকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ উপগ্রহগুলো ঘুরে। কিন্তু এই ধারণাটাকে ভুল প্রমাণিত করছে হচ্ছে এরিস্টার্কাস। কিন্তু এরিস্টার্কাসে বলছিল যে সূর্যই সৌরজগতের কেন্দ্র এবং সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ উপগ্রহগুলা মানে আবর্তন করে। কিন্তু এরিস্টটলের মতবাদ তখনকার সময় এতটাই জোরালো ছিল যে এরিস্টার্কাসের কথাটাকে তখন মানুষে স্বীকার করে না বা দাম দেয় নাই। যাই হোক, এখন আমরা জানি যে সূর্য সৌরজগতের কেন্দ্র, সূর্যকে কেন্দ্র করে সকল উপগ্রহ গ্রহ পর্যবেক্ষণ করে। তারপরে দেখি মুসলিম বিজ্ঞানীদের মধ্যে জাবে ইবনে হাইয়ান, যিনি আলকেমির জনক, আলকেমিতে যার অনেক বেশি অবদান। ওমর খাইয়াম, ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে যদি কনাদ, আর্যভট্ট যিনি পায়ের মানকে 22/7 দ্বারা প্রকাশ করছিলেন। এরকম অনেক বিজ্ঞানী আছে, এটা প্রাচীন যুগের। তারপরে যুগ দেখি মধ্যযুগে রজার বেকন, যিনি পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা বা জনক যেটাকে বলা হয়। তারপরে দেখি লিওনার্দো ভিঞ্চি, যে হচ্ছে পাখির উড়া দেখে উড়োজাহাজের মডেল তৈরি করছিল। গ্যালিলিও, নিউটন, তাদের কথা আমরা জানি। গ্যালিলিও সর্বপ্রথম হচ্ছে পরন্ত বস্তুর 3টা সূত্র যেটা গ্যালিলিও প্রদান করছিল। তারপরে নিউটনের যে অবদান, সনাতন পদার্থবিজ্ঞানের জনক বলা হয় নিউটনকে। সনাতন পদার্থবিজ্ঞান, আর তিনি একটা নতুন একটা শাখা আছে যেটা হচ্ছে বলবিদ্যা, মেকানিক্সের জনক নিউটন। এবং মেকানিক্সের যে 3টা সূত্র, আমরা যেটাকে গতিসূত্র বলি, সেই 3টা সূত্রের প্রবক্তা বা জনক হচ্ছে নিউটন। এবং নিউটন এই সূত্রগুলা বা এগুলো প্রমাণ করতে তিনি বিজ্ঞানের গণিতের একটা নতুন শাখার আবিষ্কার করেন যেটাকে বলা হয় ক্যালকুলাস। এগুলো হচ্ছে মধ্যযুগের বিজ্ঞানী, আরো অনেক আছে। আধুনিক যুগে যদি আমরা দেখি, বিজ্ঞানের আধুনিক যুগটা শুরু হয়েছিল জেমস ওয়াটের স্টিম ইঞ্জিনের আবিষ্কারের মাধ্যমে। জেমস ওয়াট যে স্টিম ইঞ্জিন এখন আমরা দেখি, বিভিন্ন ধরনের ইঞ্জিন দেখি, মোটর গাড়ি, ট্রাক, বাস, সাইকেল, মোটরসাইকেলের, তো সেইগুলার যে ইঞ্জিনগুলো যে এখন নতুন করে মডারেশন আসছে, নতুন নতুন এত পাওয়ারের ইঞ্জিন আসছে, সেগুলো কিন্তু ওই জেমস ওয়াটের স্টিম ইঞ্জিনকে ফলো করে আসছিল। তারপরে দেখো ওয়ারেস্টেড, যার হচ্ছে তড়িৎ বিদ্যায় তার অনেক বেশি অবদান। মাইকেল ফ্যারাডে, হেনরি, হ্যাঁ। তারপর হচ্ছে ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে সেরা বিজ্ঞানী যাকে বলা হয় জেমস ক্লার্ক, যিনি বলছিল যে যার প্রফেসররা তাকে বলছিল যে ক্লাসিক্যাল মেকানিক্স ইজ এ ফিনিশড চ্যাপ্টার, মানে বলছিল ক্লাসিক্যাল মেকানিক্স ইজ এ ফিনিশড চ্যাপ্টার, মানে এর মধ্যে আর কোনো কিছু নতুন করে আবিষ্কার করার কিছু নাই। কিন্তু জেমস ক্লার্ককে দেখাই দিয়েছিল যে এটা ফিনিশড চ্যাপ্টার বলে কিছু নাই। তিনি ওই ফিনিশ থেকে আবার নতুন করে অনেক বড় অনেক কিছু আবিষ্কার করেছিলেন। যাই হোক, তারপরে মার্কনি আছে, রঞ্জন আছে, যিনি রঞ্জন হিসেবে আবিষ্কার করছে, মার্কনি রেডিও আবিষ্কার করছে। বাঙালি বিজ্ঞানীর মধ্যে যদি সত্যেন বোস হচ্ছে আইনস্টাইনের সাথে তিনি থিসিস করছে একসাথে করে। এখন আমরা একটা জানি যে বোজন কণা নামে একটা কণা আছে, যেটাকে ঈশ্বর কণা বলা হয়, যা দিয়ে সকল পদার্থ গঠিত। এটার আবিষ্কার করেছে সত্যেন বোস, এবং তিনি এই থিসিস পেপারটা লেখে আইনস্টাইনের কাছে পাঠাইছিল। আইনস্টাইন পরে এটাকে স্বীকৃতি দিছে তার এই থিসিসটাকে। তার মধ্যে আছে জগদীশ চন্দ্র বসু, মেঘনাথ শাহ। জগদীশ চন্দ্র বসু সর্বপ্রথম বলছে যে কি বলে এই গাছেরও প্রাণ আছে। তো ওইগুলা এরকম অনেক বিজ্ঞানীর নাম বলা যাবে, বললে শেষ হবে না। যাই হোক, তো আমরা এই জায়গাতে দেখি এই যে বিজ্ঞানীরা এত এত জিনিস এত কিছু আবিষ্কার করছে, তারা কিভাবে এত কিছু আবিষ্কার করছে এবং তাদের মধ্যে কি কিউরিসিটি ছিল যার জন্য তারা এগুলো আবিষ্কার করতে পারছে। তা আমরা বিজ্ঞানীদের মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য ছিল এবং তারা এই জিনিসগুলো ফলো করতো। সেগুলোর কি? বিজ্ঞানী বা ভালো স্টুডেন্টও যারা হয়, তোমরা দেখবো যাদের মধ্যে কিউরিসিটি বেশি, কিউরিয়াস মাইন্ড যাদের, তারা কিন্তু অনেক বেশি জানতে পারে। তো তাদের মধ্যে কিউরিসিটি বেশি ছিল। যেমন ধরো, বিজ্ঞানী পর্যবেক্ষণ করে কোনো কিছু কেন ঘটলো, কিভাবে ঘটলো, সেটা সে পর্যবেক্ষণ করে। যেটা রজার বেকন মানে এই জিনিসটা প্রথম বলছে যে বিজ্ঞানী পর্যবেক্ষণ করে, এবং তিনি ওই জিনিসটা ফলো করতো। তারপর হচ্ছে কোনো কিছু কেন ঘটে, কিভাবে ঘটে, বিজ্ঞানী সে প্রশ্ন করে। আমরা সাধারণ মানুষ তো সেই প্রশ্নগুলো আমাদের মাথায় আসে না, আসলেও এড়িয়ে যায়। এই জিনিসটা ফলো করতে হচ্ছে গ্যালিলিও।
তারপরে ধরো বিজ্ঞানী তার পর্যবেক্ষণ যাচাই করেন, পরীক্ষণের জন্য চিন্তা করেন এবং তথ্য প্রদান করেন। এটা করতে হচ্ছে এরিস্টটলে। তার সে যে পর্যবেক্ষণ করলো, সেই পর্যবেক্ষণটা যাচাই করছে এবং সেটা পরীক্ষা করছে এবং সেই তথ্য বিশ্লেষণ করে তথ্য প্রদান করছে, এই জিনিসটাকে বিশ্লেষণ করে তথ্য প্রদান করছে এরিস্টটল। বিজ্ঞানী তার তত্ত্বকে যাচাই পরীক্ষা নিরীক্ষার জন্য পরীক্ষণের ব্যবস্থা করেন। এটা বলছে গ্যালিলিও এবং নিউটন, তারা দুইজনে এই জিনিসগুলো ফলো করতো। গ্যালিলিও সবচেয়ে বেশি ফলো করতো পরীক্ষণের উপর জোর দিত, আর নিউটনে পরীক্ষালব্ধ ফলাফলকে গাণিতিক সূত্রের মাধ্যমে প্রকাশের উপর বেশি জোর দিত, যাকে আমরা সনাতন পদার্থবিজ্ঞানের জনক বলে নিউটন। এই বিষয়গুলো তারা ফলো করতো, আর এইভাবে তারা এই বিষয়গুলো ফলো করে এবং এই এই প্রশ্নগুলো তাদের মাথায় আসতো, যার জন্য তারা এত এত জিনিসপত্র আবিষ্কার করতে পারছে এবং আমাদের এই পৃথিবীটাকে সহজ করছে আরো, এবং সত্যের সন্ধান করছে। এগুলো তো মূলত সত্য, যে সূর্য যে প্রত্যেকটা বস্তুই যে একে অপরকে আকর্ষণ করে, এই নিয়ে বলছে, এই নিউটনে বলছে মহাকর্ষ সূত্রের মধ্যে। এটা কিন্তু আগেও আকর্ষণ করতো, পরেও আকর্ষণ করে এবং সারা জীবন করবে, পৃথিবী যতদিন আছে করবে, হ্যাঁ, মহাবিশ্বের মধ্যে। কিন্তু এই বিষয়টাকে কেউ আগে আবিষ্কার করতে পারে নাই, সত্যটাকে অনুসন্ধান করতে পারে নাই। এটাকে কিন্তু ইনভেনশন বলা যাবে না, এটাকে বলে আবিষ্কার। আবিষ্কার মানে কোনো কিছু আগে থেকে ঘটতো, আগেও হয়েছে, সেটাকে খুঁজে পাইছে একজনে। তো সত্যের অনুসন্ধান কিন্তু এগুলা, যে কোনো বৈজ্ঞানিক জিনিসগুলো যাই বলো সত্যের অনুসন্ধান। যাই হোক, তো আমরা একটা ফ্লোচার্টের মধ্যে দেখি যে বিজ্ঞানীরা কি কি প্রসেসগুলো ফলো করতো। বিজ্ঞানীরা প্রথমে তাদের সামনে যে জিনিসটা হতো, সমস্যাটাকে তারা চিহ্নিত করতো, তার সমস্যাটাকে দেখতো, আগে কি সমস্যাটা, আগে সমস্যাটা আইডেন্টিফাই করতে ভালো করে। তারপরে সমস্যাটা সম্পর্কে তথ্য সংগ্রহ করতো এবং বিশ্লেষণ করতো, তথ্যটা সংগ্রহ করতো যে সমস্যাটা কেন ঘটছে, কিভাবে ঘটতেছে, এটা বিশ্লেষণ করছে। এরপরে বিশ্লেষণ করে সে একটা আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করতো। যেমন একটা লোক রাস্তায় পড়ে আছে, সে কেন পড়ে আছে, সে আগে এই জিনিসটা চিন্তা করতে, আগে চিহ্নিত করতে চান শরীরটা পড়ে আছে। তো তখন সে চিন্তা করতে পারতো এরকম, আমি বলতেছি যে সে হয়তো অ্যাক্সিডেন্ট করতে পারে, অথবা তার মাথা ঘোরায় পড়ে যেতে পারে, আরো অনেক কারণ হইতে পারে, হার্ট অ্যাটাক হইতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে। তো তারা এই জিনিসটাকে প্রথমে একটা জিনিস আনুমানিক ধরে নিত। তারা যদি ধরে নিত যে লোকটা অ্যাক্সিডেন্ট করছে, তাহলে যদি লোকটা অ্যাক্সিডেন্ট করে সে ধরে নেয়, তাহলে তার কি হবে, তার শরীরে আঘাত থাকবে, হাতে পা ভেঙে যেতে পারে, রক্ত বের হতে পারে, এইরকম আর কি। তো তারা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে একটা আনুমানিক সিদ্ধান্ত নিত। আনুমানিক সিদ্ধান্তটাকে তো প্রমাণ করার জন্য তারা পরীক্ষার পরিকল্পনা করত। পরীক্ষার পরিকল্পনা করে তারা কি পরীক্ষা করত। পরীক্ষা যখন করলো, পরীক্ষার যে ফলাফল আসে, একটা ফলাফল তো আসবে, একটা ফলাফল আসবে, সেই ফলাফলটাকে পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষণ করে সে ফলাফলটা বিশ্লেষণ করছে, বিশ্লেষণ করে সে একটা সিদ্ধান্ত গ্রহণ করছে। যে সিদ্ধান্তটা সে ফলাফলটা প্রকাশ করছে, এই সিদ্ধান্তটা সে তখনই গ্রহণ করছে, ফলাফলটা প্রকাশ করছে, যখন আনুমানিক সিদ্ধান্তটার সাথে তার ফলাফল বিশ্লেষণের পরে সিদ্ধান্তটা যখন মিলে গেছে, তখন সে নতুন সিদ্ধান্ত গ্রহণ করছে, মানে তখন সে ফলাফল প্রকাশ করছে। এখন সে এই যে বলছিল যে লোকটা অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে গিয়ে দেখে যদি তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, কিচ্ছু নাই, তার হাত পা কাটা নাই, রক্ত নাই, তাহলে কি বলা যাবে যে সে অ্যাক্সিডেন্ট করছে, অন্য কোনো সমস্যা ছিল। এরকম সে আগে যে কোনো আনুমানিক সিদ্ধান্তটা গ্রহণ করছিল, ফলাফল বিশ্লেষণের পরে সে যখন দেখলো যে না, আমার আনুমানিক সিদ্ধান্তটা ঠিক আছে, তখন কিন্তু সে ফলাফল প্রকাশ করছে। এখন যদি তার আনুমানিক সিদ্ধান্তের সাথে না মিলে, তখন সে মনে করছে না, আমার আনুমানিক সিদ্ধান্তের মধ্যে ভুল আছে, অথবা এটাকে সংশোধন করতে হবে। তখন সে আনুমানিক সিদ্ধান্তটা বর্জন করছে অথবা সংশোধন করছে। এখন যেহেতু সংশোধন করছে বা বর্জন করছে, তাহলে একটা নতুন আনুমানিক সিদ্ধান্ত আসছে, মানে মডিফাই করে। এখন নতুন আনুমানিক সিদ্ধান্তটা সে যে গ্রহণ করলো, এখন এটাকেও তো যাচাই করতে হইব। আমি একটা আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমার হয়ে গেল, বিষয়টা এরকম না। তখন এটাকে সে আবার পরীক্ষার পরিকল্পনা করছে, আবার পর্যবেক্ষণ করছে, এবং এই প্রসেসগুলো আবার ফলাফল, যখন তার ফলাফল বিশ্লেষণ সিদ্ধান্তটা এই আনুমানিক সিদ্ধান্তের সাথে মিলে গেছে, তখন সে ফাইনাল রেজাল্ট দিচ্ছে। আর না মিললে সে আবার বর্জন করছে করে আবার সে এরকম ভাবে প্রসেসটা ফলো করে এবং করতেই থাকে। বিজ্ঞানীরা যখন একটা কোনো কিছু তাদের মাথায় ঢোকে, তখন সেটা এই জিনিসটা মানে সলিউশন না করা পর্যন্ত তাদের শান্তি হয় না। এই হলো প্রসেস। আমাদের এই চ্যাপ্টারটা মূলত থিওরিটিক্যাল চ্যাপ্টার, যেটাকে এই চ্যাপ্টারের মধ্যে মেইন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে এইটা ফ্লো চার্টটা আসতে পারে পরীক্ষার মধ্যে। আর
আর যে বিষয়গুলো আছে বিজ্ঞান কাকে বলে এইগুলা তো জানলাম, সিম্পল বিষয় এগুলাই। তো আশা করি তোমরা ক্লাসটা তোমাদের ভালো লাগছে। এর পরবর্তীতে তোমরা এই চ্যানেলেই এই চ্যাপ্টার তো করলাম, পরবর্তী যে চ্যাপ্টারগুলোর ক্লাস পার্ট বাই পার্ট পাবা। আশা করি তোমরা ফলো দিয়ে অথবা সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরা এই ক্লাসগুলো করে উপকৃত হবা। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।